প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন কারিকুলাম সময়ের দাবি। স্কুল থেকেই কারিগরি শিক্ষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। দেশ গড়তে মেধা পাচার রোধে জোর। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিগত 18 বছরে বারবার কারিকুলাম বদলে ভুক্তভোগী কোটি শিক্ষার্থী চান দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা সংস্কার করে যুগোপযোগী করার আশ্বাস। আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। স্ট্রং প্র্যাকটিক্যাল একটা শিক্ষা ব্যবস্থা দরকার যা আমাদের ভবিষ্যতে উন্নয়ন বয়ে আনতে পারে। 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্ট দিয়ে পাইলটিং করব। আমরা উপজেলা ভিত্তিক টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমরা তো ভাবছিলাম যে টিকা দিলে হয়তো ভালো হয়ে যাইব। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। টিকা নেয়ার পরও হচ্ছে হাম। মুক্ত ঘোষিত বিভিন্ন দেশেও সংক্রমণ। মৃত্যু বেশি বাংলাদেশে। প্রাদুর্ভাবের কারণ খুঁজতে তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। অভ্যুত্থানকারীদের শেখ হাসিনার হত্যার নির্দেশের কল রেকর্ড জুলাই জাদুঘরে খুলে দেওয়া হবে অগস্টের শুরুতে। পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার। বিনিয়োগ ও ঋণ বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। স্বাধীনভাবে চলবে আর্থিক খাত, বললেন অর্থমন্ত্রী। ডিজিটাল লেনদেনে জুলাই থেকে বাংলা কিউআর বাধ্যতামূলক। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজার পরিদর্শনে গিয়ে বিরোধী দলের নেতা সরকারকে নিয়ন্ত্রণের আহ্বান। দাম সহনীয় রাখতে সোচ্চার থাকার ঘোষণা। এবং লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির বাড়িতে আহাজারি। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। দ্রুত লাশ দেশে আনার দাবি। প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত নতুন করে কারিকুলাম সাজানো এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালায় তারেক রহমান বলেন, স্কুল থেকেই বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। পরে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে কোনো কিছুই টেকসই হবে না বলে মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশ গঠনে নানা কাজে ব্যস্ততার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান। অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না এলে টেকসই কোনো কিছু গড়ে উঠবে না। সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে। রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে। কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়। আরেক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে রাজনৈতিক পক্ষপাতের সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। এখানে যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সরকার প্রধান দেশে নতুন কারিকুলাম সাজানোর যৌক্তিকতা তুলে ধরেন। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও জানান তারেক রহমান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে
প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ বিদায়ের পরে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। প্রচুর মেধাবী মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের আমলে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে পোস্টমর্টেমের শিকার হয়েছে শিক্ষা কারিকুলাম। স্থায়ী শিক্ষা কারিকুলাম না থাকায় ভুগতে হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের, আর এজন্য স্থায়ী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি ভুক্তভোগীদের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, সংস্কার করে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ করছে সরকার। শাহিনুর রহমানের ক্যামেরায় রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতা ভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ছক। বারবার বদলে যায় পলিসি। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনে সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয় শিক্ষার মাঠের গিনিপিগ। বছর ঘুরতেই বদলে যায় কারিকুলাম, হিসাব মেলে না পাঠ্য বইয়ের ভেতরে বাইরে। এতে তৈরি হয় বড় ধরনের শিখন ঘাটতি। প্রত্যেক বছর আলাদা আলাদা কারিকুলাম এসেছে। আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। স্ট্রং প্র্যাকটিক্যাল একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যা আমাদের ভবিষ্যতে উন্নয়ন বয়ে আনতে পারে। অন্যান্য বিশ্বের সাথে যদি আমরা আমাদের শিক্ষাকে অ্যাটাচ করতে চাই, তখন আমাদের প্রজন্মের মানুষটা বুঝতে হবে 25 বছর পর আমাদের দেশীয় বা আন্তর্জাতিক বাজারে কোন মার্কেটগুলো, কোন জবগুলো বা ক্যারিয়ারগুলো বেশি আমাদের ফলপ্রসূ হবে, সেই অনুসারে যেন কারিকুলাম বানায়। প্রচ্ছদ থেকে শুরু করে ইতিহাসের অনেক চরিত্র বদলে গিয়ে সেখানে এখন স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে দেয়ালচিত্র বা গ্রাফিতি। আবার বিজ্ঞানের সেই বিতর্কিত বিবর্তনবাদ এখন শুধু ইতিহাস, তার বদলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন আর আমাদের চারপাশের বাস্তব বিজ্ঞান। এদিকে সপ্তম শ্রেণীর বিতর্কিত শরীফার গল্প বা ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় বাদ দেওয়া হয়েছে। 2026 সালের পাঠ্য বইয়ে প্রতিটি ক্লাসে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লব আন্দোলন, ছাত্র জনতার কথা ও ফ্যাসিবাদী অবসানের তথ্য। ইতিহাস ও বাংলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও 1990-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে শেখার পদ্ধতিকে আরও আধুনিক ও মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। ইংরেজি বইয়ে শিক্ষার্থীদের সাহসিকতা ও বৈশ্বিক অঙ্গনে তাদের অর্জন নিয়ে একটি অধ্যায় যোগ করা হয়েছে। আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ তুলে ধরতে আরও একটি অধ্যায় যোগ করা হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পাঠানো হয়েছে লাইফ সাপোর্টে। ফের নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত এনসিটিবির কর্মকর্তারা। পয়লা নম্বর 26 থেকে পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু করব এবং এটাও আমরা আশা করছি যে 15 জনের মধ্যে আমরা আমাদের যে প্রিন্টিংয়ের যে কাজটা সেটা শুরু করব। আশার বাণী শোনালেন নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন, বিশ্বমানের শিক্ষার সাথে তাল মেলাতেই করা হচ্ছে নতুন শিক্ষানীতি। যেহেতু আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্ট দিয়ে পাইলটিং করব, 6 মাসের পাইলটিং করব। 6 মাসের পাইলটিংয়ের পর ভুল ত্রুটিগুলো ধরে তারপর এটা মাস স্কেলে যাবে। আমাদের পিটিআইগুলোতে ওই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করে দেব। মাস্টার ট্রেনার্স তৈরি হয়ে যাবে। আমরা উপজেলা ভিত্তিক টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। বিশেষজ্ঞদের মতে দক্ষ জনবল আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন আমূল পরিবর্তন সম্ভব না। শিক্ষাক্রমের আলোকে কারিকুলামের ভিতরে দেখে পরিমার্জনের জায়গাটা ঠিক করতে পারেন যে এই জায়গায় আমরা পরিবর্তন হতে হবে, সেটা আপনি আইডেন্টিফাই করে রাখেন। পাশাপাশি যে বইগুলো 27 সালে যাবে সেটার ভিতরে যে রিভিউগুলো, সেখানে বানান থেকে শুরু করে কন্টেন্ট যে মাঝখানে যে ফেলে দিছে, এগুলোকে সিকোয়েন্স ঠিক করা। বিশ্লেষক, শিক্ষক বা শিক্ষার্থী সবাই এক বাক্যে বলছেন, শিক্ষা ব্যবস্থা কোনো রাজনৈতিক ল্যাবরেটরি নয়। শিক্ষা খাতের এই সংকট কি কাটবে সচিবালয়ের আশ্বাসে, নাকি এনসিটিবির বিশেষজ্ঞহীন আমলাতান্ত্রিক জটে আটকে থাকবে ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন কোটি শিক্ষার্থীর। খামখেয়ালি আর ভুল শুধরে শেষ পর্যন্ত শিক্ষা খাত কি পেশাদারিত্বের পথে ফিরবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। হাম প্রসঙ্গ। চলমান হামের টিকাদান কর্মসূচিতে টিকা দেওয়ার পরও আবারও আক্রান্ত হচ্ছে শিশু, আর যে কারণে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। যদিও চিকিৎসক বলছেন এতে জটিলতার ঝুঁকি নেই। এদিকে হাম মুক্ত ঘোষণা করা দেশে আবারও ফিরে আসছে হাম।
তবে বাংলাদেশের ক্ষেত্রে মৃত্যুর হার সবচেয়ে বেশি। আর এজন্য বিশেষজ্ঞরা বলছেন দেশের অনুন্নত চিকিৎসা ব্যবস্থা এবং অসচেতনতাই দায়ী। মনির হোসেনের রিপোর্ট। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ঠেকাতে গত মাস থেকেই শুরু হয় জরুরি হাম রুবেলা টিকাদান, যা ধাপে ধাপে চলছে সারা দেশে। 6 মাস থেকে 5 বছরের শিশুর টিকাদানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও টিকার পর আবারও আক্রান্ত হওয়া নিয়ে আছে তাদের দুশ্চিন্তা। ওই টিকা দেওয়ার পর থেকে আমার মাইয়া শরীরে জ্বর এসব হ্রাস বাড়িয়েছে, বেশি বেশি করে অসুস্থ হয়ে গেছে। টিকা দিয়েছি মনে করেন যে 15-20 দিন হয়েছে, টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। কিন্তু টিকা দেওয়ার পরে যে এটা হইতেছে এটাই একটু শঙ্কায় আছে আর কি সবাই। যদিও চিকিৎসকরা বলছেন টিকা নেয়ার পর শিশুরা আক্রান্ত হলেও নেই বড় জটিলতার ঝুঁকি। শরীরে টিকা কার্যকর হওয়ার আগেই বাসা বেঁধেছে ভাইরাস। একটা টিকা নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটিটা পুরোপুরি এস্টাবলিশ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো সেই অবস্থায় এরপর যদি কেউ হামে আক্রান্ত হয়, তাদের মধ্যে যেহেতু আগে থেকে কিছু ইমিউনিটি থাকে, ফলে দেখা যায় তাদের কমপ্লিকেশনটা হওয়ার চান্স কম থাকে। ফলে দেখা যায় যে তাদের মধ্যে হাম হলেও তাদের মধ্যে হয়তো মর্টালিটি রেটটা কম থাকে না। এদিকে হাম মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে নতুন করে, যদিও মৃত্যুহার বেশি বাংলাদেশে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব ও পুষ্টিহীনতায় বেড়েছে মৃত্যু। ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে যে ওই দেশের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা, রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেটা আরেকটু উন্নত, বেটার চিকিৎসা এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার একটা অভাব, 2 নম্বর বলছে অপুষ্টি একটা সমস্যা। এইগুলোর কারণে আসলে বেশি গেলে আমাদের দেশের ডেথ রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি থাকে। আসন্ন ঈদের ছুটিতে শিশুর স্বাস্থ্যবিধি ঠিক রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। বাসার মধ্যেই থাকেন, বাচ্চাকে বাসার মধ্যেই রাখুন, আর যদি যেতেই হয় তাহলে বাচ্চাকে যত সম্ভব অন্য বাচ্চাদের থেকে দূরে রাখুন। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমরা আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছে তার কাছে। রুবেল, হামের চোখ রাঙানি কিন্তু কোনোভাবেই থামছে না। আমরা দেখছি প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যু পুরো দেশে কিন্তু ভাবিয়ে তুলছে। আমরা দেখছি যে 0 থেকে 5 বছরের যে বাচ্চা, তাদের মৃত্যু হারটা বাড়ছে এবং চিকিৎসকরা যেটা বলছেন যে শহরের তুলনায় গ্রামের রোগীদের মৃত্যুর হারটা বেশি, কেননা তারা যেরকম অসচেতন তেমনি দেরি করে হসপিটালে আসছেন, চিকিৎসকদের কাছাকাছি যাচ্ছেন, এই জন্য এই মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। খুব সহসাই হাম নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিন্তু আমরা এখনও সুনিশ্চিত কোনো আশ্বাস পাইনি। তবে এটা পেয়েছি যে চিকিৎসকরা বলছেন যে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়, কার্যকারিতা ইতিবাচক এবং সেটার কার্যকারিতা পুরোপুরি ফলাফল আসতে মে মাসের শেষ নাগাদ আসবে, সেই বিষয়টিকে বলছেন। আমি এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে রয়েছি এবং হাসপাতালের যে চিত্র, সেই চিত্র অনুযায়ী কিন্তু বলা যায় যে পুরো হসপিটাল এই মুহূর্তে শিশুদের যেই ওয়ার্ডটি সেটি কানায় কানায় পরিপূর্ণ এবং হসপিটালের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে 90 জন এবং রিলিজ নিয়েছে ঠিক এর কাছাকাছি। সেই অনুযায়ী বলা যায় যে রোগী রিলিজ এবং নতুন ভর্তি রোগী হওয়ার সমপরিমাণ। তাই একইভাবে কিন্তু হাম প্রতিনিয়ত তার যে ভয়াবহতা সেটি জানান দিচ্ছে এবং উপসর্গ প্রতিদিনই ভিন্ন ভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। আমরা দেখছি যে হসপিটালে এক শিশু নিয়ে আসার পরে আবার সংক্রমণ হচ্ছে দ্বিতীয় শিশু এবং কেউ কেউ তার 2 বাচ্চা 3 বাচ্চাও হামের সংক্রমিত হয়েছে এবং একই হসপিটালে তারা চিকিৎসা নিচ্ছেন। এতে অভিভাবকরা কিন্তু ব্যাপক বিপাকে পড়েছে। সব মিলে বলা যায় হামের যে শোকরাঙানি সেটি ভয়াবহতার রূপ নিচ্ছে। বিশেষজ্ঞ থেকে চিকিৎসক সকলেই বলছেন সচেতন হতে হবে, টিকা নেওয়ার বিকল্প নেই। টিকার কার্যকারিতা শেষ হলেই মে মাসের শেষ নাগাদ এই সংক্রমণ কিছুটা কমে আসতে শুরু করবে। তো সব মিলিয়ে ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। ছিলাম মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এদিকে হামের টিকা দেওয়ার সময় কোনো গাফিলতি ছিল কিনা তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, এক্ষেত্রে যদি কারো দোষী পাওয়া যায় সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এটি কোনো ধরনের দায় চাপানোর তদন্ত ব্যবস্থা হবে না। টিকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ইমিউনিটি তৈরিতে একটু সময় নেবে এবং এই ঘটনাটা কেন ঘটে একটু যদি বলি, ধরুন অনেক শিশু হামজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়, লাঙে ইনফেকশনে আক্রান্ত হয়, তো অনেক শিশুর অনেক ইন্টেন্সিভ
স্বাস্থ্যসেবা প্রয়োজন হয়, আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারে ওই পরিমাণ স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা আসলে থাকে না। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা। অভ্যুত্থানকারীদের শেখ হাসিনার হত্যার নির্দেশের কল রেকর্ড আছে জুলাই স্মৃতি জাদুঘরে। এই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতে। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংস্কৃতিমন্ত্রী, এবং এ সময় তারা বলেন ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব হয়ে থাকবে এই নিদর্শন। ১.৫ বছরের বেশি সময় ধরে চলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উন্নয়ন কার্যক্রম। অবশেষে এলো জাদুঘরটি সবার জন্য খুলে দেওয়ার সময়সীমা নিয়ে ঘোষণা। মঙ্গলবার সকালে জাদুঘরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান জুলাইয়ের শেষ বা ১ আগস্ট খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের ১ তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতিবিম্ব জুলাই জাদুঘর। এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন এই জাদুঘর বাংলাদেশের মানুষের জন্য বড় সম্পদ, যা প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিতে পারে। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিকে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ ও ঋণ বরাদ্দে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন এই খাত স্বাধীনভাবেই রাখা হবে। আর গভর্নর জানান জুলাই থেকেই বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করা হচ্ছে ডিজিটাল লেনদেনে। 425 কোটি টাকার মূলধন নিয়ে 39টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনায় শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের 1% মুনাফা দিয়ে এই তহবিল এককালীন নয় বরং ধারাবাহিক মূলধন, ফান্ড সিড, লেট সিড ও সিরিজে বিনিয়োগ করবে, যা উৎপাদনশীল প্রযুক্তি নির্ভর খাতে উদ্যোক্তাদের মূলধন যোগান দেবে। একই সাথে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি শক্তিশালী করবে। বিএসআইসি চেয়ারম্যান বলেন শুধু প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী নয়, এসএমই উদ্যোক্তারাও ভেঞ্চার ক্যাপিটালের সুবিধা পাবেন। এসএমইরাও যদি টেক লেড না হয় তারাও ফান্ড পাবে। আমরা চাই সবাই টেক লেড হোক যাতে করে তাদের মার্কেটটা দ্রুত বাড়ে। আর্থিক খাত স্বাধীন থাকবে জানিয়ে কোনো ধরনের ঋণ দেয়া বা বিনিয়োগ বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে সরকারের সিদ্ধান্ত জানান অর্থমন্ত্রী। অল আদার ব্যাংকিং সেক্টরে যত অ্যাপয়েন্টমেন্ট হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে। ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। I am saying this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. এদিকে জুলাই থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক বলে জানান গভর্নর। আমাদের এখানে বিভিন্ন ধরনের কিউআর কোড ইউজ হয়, প্রোপ্রাইটারি কিউআর কোড অনেকেরই আছে। 30শে জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, বি কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড
ব্যবহার করতে পারবেন না। ব্যাংকগুলো 425 কোটি টাকা মূলধন বিনিয়োগ ছাড়াও ভেঞ্চার ক্যাপিটালে আরও 500 কোটি টাকা পুনরুদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক। খুবই বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে বাজার অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুরে শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন করে তিনি বলেন, সিন্ডিকেটের কারণেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এ সময় তিনি সরকারকে বাজার নিয়ন্ত্রণে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, কেনেন নানা পদের মৌসুমি শাকসবজি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়েন বাজার ব্যবস্থাপনা নিয়ে। জানান, মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কারণে ক্রেতা বিক্রেতা কেউই ভালো নেই। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্তা আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। জামায়াত আমির বলেন, সংসদের 300 সদস্য যদি চান তবে একদিনের মধ্যেই দেশের সব বাজারে চাঁদাবাজি বন্ধ সম্ভব। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। টিসিবির ট্রাক থেকে নিত্যপণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। সুলভ মূল্যে ডাল, চিনি ও সয়াবিন পেতে দীর্ঘ লাইন, চাপ সামলাতে হিমশিম অবস্থা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুজনের বাড়ি সাতক্ষীরায়। নিহতদের মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে দূতাবাস। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ এবং ভালুকা গ্রামের শফিকুল ইসলাম সোমবার স্থানীয় সময় দুপুরে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। এ সময় এলাকাবাসীর কাছে রুটি পৌঁছে দিতে যাওয়া পৌরসভার একটি র্যাপিড গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং পাশের ভবনে থাকা 2 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে, নাবাতিয়ে গভর্নরেটের আদর্শিত ও কুসাইবা বিনতে জাওয়াইলের কাফরা এবং পশ্চিম বেকার মাসগারায় বিমান হামলা হয়। টাইরের শরীফা শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়, সেখানেও বেশ কয়েকজন হতাহত হন। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময় লেবাননের সেনাপ্রধান জার্মানির সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেন। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত শফিকুল ও নাহিদুল ইসলামের গ্রামের বাড়ি সাতক্ষীরায় চলছে শোকের মাতম। স্বজনরা দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তারা জানান, 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে 2 যুবক পাড়ি জমান লেবাননে। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ও নাহিদুল। এখন দেশে ফেরার অপেক্ষায় তাদের লাশ। সোমবার রাতে শফিকুল ইসলামের মৃত্যুর খবর পায় পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নেমে আসে শোকের ছায়া। লাশ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। এই পরিবারটি সচ্ছল থাকার জন্য এই বাচ্চাটাকে বিদেশে পাঠায়। ওরা যে 10 জন ছিল, সবার ফোন বন্ধ, সবার যোগাযোগ বন্ধ। রাস্তা দেবেন সরকারের মাধ্যমে, এই আমার কাছে অনুরোধ। একই জেলার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের বাড়িতেও চলছে মাতম। কিছুতেই থামছে না বাবা মায়ের কান্না। ঋণের টাকায় ছেলেকে বিদেশে পাঠিয়ে দিশেহারা পরিবার। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাইয়ের লাশটার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে পাই। ব্যাংকের থেকে লোন নিয়ে
এই ছেলেটা বিদেশ পাঠাইছিল। তার পরিবারে তো আর কেউ নাই যে ইনকাম করার মতন, তো এটা যদি একটু সরকার যদি আর্থিকভাবে যদি কোনো সহযোগিতা করে। 2 মাস আগে একই এজেন্সির মাধ্যমে লেবাননে পাড়ি জমিয়েছিলেন শফিকুল এবং নাহিদুল। সোমবার দুপুরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন তারা। সময় সংবাদ, সাতক্ষীরা। দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানি নির্ভর জ্বালানি শক্তি বা জ্বালানি ব্যবস্থা গড়ে তোলে পতিত শক্তি। বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরও জানান, এই যে সম্পদ আহরণ করে দেশের উন্নয়নে তা ব্যবহার করা হবে এবং এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার চেষ্টা চলছে বলে জানান তিনি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধা জানতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার সফরসঙ্গী ছিলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবারের এই সভায় জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে স্থানীয় সম্পদ ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন মন্ত্রী। বলেন, দেশীয় সম্পদ অযত্নে ফেলে রেখে আমদানির ব্যবস্থা গড়ে তুলেছিল ফ্যাসিস্ট সরকার। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করব? তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে উৎপাদনে রাখার বিষয়ে সরকার চেষ্টা করছে বলেও জানান জ্বালানি মন্ত্রী। আমাদের আমলে আমরা চেষ্টা করছি 3টি একসাথে চালানোর জন্য। দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে মধ্যপাড়া পাথর খনি ঘুরে দেখবেন মন্ত্রী। সময় সংবাদ, দিনাজপুর। মূল্যস্ফীতির চাপে পড়েছে টিসিবির পণ্যের উপর চাপ পড়েছে, আর যে কারণে ট্রাক সেলে হুমড়ি খেয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ। ডিলাররা বলছেন প্রতি ট্রাকে তারা 400 মানুষকে পণ্য দিতে পারেন, আর এক্ষেত্রে ট্রাকে যে সেল সেটি বাড়ানোর জন্য পণ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক সহায়তা চেয়েছেন তারা। টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে এমন হুড়হুড়ি। কিছুটা কম দামে নিত্যপণ্য পাওয়ার আশায় সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা নিম্ন আয়ের মানুষের। ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন 50টি ট্রাকে পণ্য দিচ্ছে টিসিবি। প্রতি লিটার তেল 130, চিনি 80 আর মসুর ডাল মিলছে 70 টাকা দরে। একজন অসুস্থ হয়ে দাঁড়ায় আমি প্রতিবন্ধী পেয়ে নিয়ে আসছি। প্রতিদিন এইভাবেই এরকম করে গ্যাঞ্জাম করে নিবে। তবে হুড়হুড়ির মধ্যে পণ্য না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। যারা পাচ্ছেন তপ্ত রোদ আর দীর্ঘ লাইনের ভোগান্তি ম্লান করে দিচ্ছে কম দামে পণ্য পাওয়ার স্বস্তি। সঙ্গে রয়েছে একাধিকবার পণ্য নেওয়ার অভিযোগও। নিয়ম আমরা সবাই একবেলা নিব সরকারি মাল, একজনে নাই 5 বার, আর আমরা পাই না। দেখেন একবার হাতে টোকেন থাকলে কি করে মুছে আবার পিছনে আরেকটা টোকেন লয়। এইটা ডিলাররা বলছেন ট্রাক প্রতি 400 মানুষকে পণ্য দিতে পারছেন তারা, কিন্তু লাইনে এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষের চাপে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় প্রশাসনিক সহায়তার দাবি তাদের। এটা আনসার দিলে সবথেকে বেশি বেটার হয়, বা কোনো সরকারি আমাদের কথা শুনবে না। গভর্নমেন্টের উচিত প্রতিটা খেলা মাঠে মাল দেয়। ঈদ সামনে রেখে 11 মে থেকে সারা দেশে শুরু হওয়া টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। 10 দিনে প্রায় 13,939 টন পণ্য বিক্রি করবে সংস্থাটি। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যাচ্ছে তার কাছে সেখানে। উঠেছে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার, পাওনা নিশ্চিত করার কথা উঠেছে এবং সার্বিকভাবে যানবাহনের ক্ষেত্রে যাতে দুর্ঘটনা রোধ করা যায়, পুরাতন যানবাহন যাতে ব্যবহার না হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা উঠেছে। ফেরি দুর্ঘটনা যাতে রোধ করা যায়, লঞ্চের মধ্যে যে পশু পরিবহন সেটা যাতে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয় সেগুলো রোধ করা যায়, এই সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের সচিবগণ এবং সংস্থার প্রধান আর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন।
তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা কালকের মধ্যে আমরা রেজলিউশন আকারে সবার কাছে দিয়ে দেব। সিদ্ধান্ত তো অনেক হয়েছে, গুরুত্বপূর্ণ। ঈদ উল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজলিউশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনটা এবং ফায়ার সার্ভিসের কোনটা এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে। সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তা হচ্ছে ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে, যারা যারা বাস্তবায়নের দায়িত্ব সেই কর্তৃপক্ষ আমরা এখানে নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছি। ঈদুল আজহায় নিরাপত্তা সহ সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আরও 2 মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। আপাতত তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায়, জালিয়াতি, দুর্নীতিসহ 5 মামলায় জামিন পান খায়রুল হক। গত বছরের 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঈদ সামনে রেখে দলটি বিকাশ এজেন্টদের টাকা ছিনিয়ে নেওয়ার প্রস্তুতি ছিল বলে দাবি পুলিশের। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2 কেজি গান পাউডার, 2টি পিস্তল এবং 2টি ম্যাগাজিন। রাজধানীতে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্য। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ঈদ সামনে রেখে বিকাশ এজেন্টদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার প্রস্তুতি ছিল দলটির। খবর পেয়ে সোমবার বিকেলে দয়াগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার সবাই পেশাদার ডাকাত দলের সদস্য বলে দাবি পুলিশের। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিজেদের পরিচয় লুকাতে ভিন্ন ভিন্ন নাম পরিচয় ব্যবহার করেন। বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে এবং তাদের আমরা যে গোপন সূত্র তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। ঈদ সামনে রেখে বড় অঙ্কের নগদ টাকা বহন ও নাগরিকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই বলে জানায় ডিবি। পেশাদার অপরাধীদের উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। সেই সঙ্গে সড়ক মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হবে। যারা এরকম পেশাদার ডাকাত, যারা হ্যাবিচুয়াল ডাকাত, তাদের ব্যাপারে যে আমাদের যে তথ্য আছে তাদের উপর আমরা নজরদারি বৃদ্ধি করেছি। পাশাপাশি যেটা প্রিভেন্টিভ ব্যবস্থা, যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা মহাসড়কে বলেন, রাস্তাঘাটে বলেন বা আমাদের এলাকা ভিত্তিক বলেন, আমাদের পেট্রোল এবং মোবাইল পার্টির টহলও আমরা জোরদার করেছি। কোরবানির পশুর হাট সহ যে কোনো বড় অঙ্কের টাকা লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে ডিবি। চাচ্ছি না, আমরা এটা নিয়ে চেষ্টা করতেছি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার বদলে দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে রোগীদের। ভর্তি, বেড, টেস্ট সব কিছুতেই বাড়তি টাকা না দিলে এই সুযোগগুলো পাওয়ার বা সুবিধা পাওয়ার কোনো সুযোগই নেই। এমনকি বেসরকারি হাসপাতালে যেসব রোগীরা আসেন তাদেরকে ছিনিয়ে নিয়ে বাধ্য করা হচ্ছে বেসরকারি হাসপাতালে যেতে। এই চিত্র রাজধানীর বেসরকারি হাসপাতালের। ছদ্মবেশে অভিযান চালায় র্যাব, আর সেখানে ধরা পড়ে 15 জন। এ সময় 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত অসহায় মানুষ, কিন্তু হাসপাতালে ঢোকার আগেই দালাল আর অসাধু কর্মচারীদের খপ্পরে পড়ছেন তারা।
টেস্টের সিরিয়াল দ্রুত পেতে ভর্তি হতে কিংবা একটি বেডের জন্যও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ডাক্তারের সামনে যে একজন লোক ডিউটি করে ও দেখে, ও দেখে ও তদারকি শুরু করে, সিট নাই বা অমুক নাই, ভর্তি হওয়া যাইবে না, 2-3 দিন লেট করতে হইবে, এরকম নানা রকম ভয়ভীতি দেখাইয়া সর্বনিম্ন হলে 1000-2000 করে টাকা নেয়। এক্সরে করতে গেলে সিরিয়াল ধরতে হয়, এখন সিরিয়ালে অনেক হয়, ওই জায়গায় কিছু দিলে ধরেন কাজটা আমাদের আগে যায়। 1000 দিছি, পরে ছিটাই না দিয়ে গেছে, কয় আরো 100 দেন, দিছি। চাদর বিছায় বুয়াগো দিতে লাগে, বুয়ারা কয় 200 টাকা লাগবো, দিছি। সবকিছুতেই টাকা লাগতেছে, টাকা ছাড়া এখানে কোনো, আমরা জানি সরকারি হাসপাতাল, গরিব মানুষ আসছে। অনুসন্ধানের সময় অভিযোগ আসে হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী রোগীদের কাছ থেকে টাকা আদায়ে জড়িত। সময় সংবাদকে দেখে দ্রুত নার্সকক্ষে ঢুকে পড়েন ওই কর্মী। এরপর তার উপস্থিতি অস্বীকার করেন কর্তব্যরত কয়েকজন নার্স। প্রশ্ন হচ্ছে, একজন পরিচ্ছন্নতা কর্মীকে আড়াল করতে কেন এত তৎপরতা? ওয়ার্ড মাস্টারকে বলছিলাম, পরে আমার রাখছিল, তাই আমি ওই জন্য কাম কাজ করি, লোকে খাই দেয়, এরম থাকি। বেতন কে দেয়? আমার কোনো বেতন নাই স্যার। সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা যেখানে ফ্রি, সেখানে টাকা ছাড়া যেন কোনো কিছুই সেবা পাওয়া সম্ভব হয় না। অসাধু কর্মচারী আর দালালদের ধরতে রোগী সেজে হাসপাতালের ভেতরে কয়েকজন র্যাব সদস্য। কিছুক্ষণের মধ্যেই রোগী ভাগিয়ে নিতে এগিয়ে আসেন এক দালাল। সেখান থেকে শুরু হয় নাটকীয় অভিযান। সরকারি রেট হলো 900 টাকা, র্যাবের ফাঁদে পা দিয়ে একে একে ধরা পড়ে চক্রের 15 সদস্য। মাসে 6 থেকে 12,000 টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় মহাখালীর রাফা সেবাসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। 50 টাকা 100 টাকা একটা ভর্তি করে দিলে 200 টাকা 300 টাকা এরকম দেয়। একজন স্যার আমাদের ওখানে বসে, তখন এই রুগীটারা আমরা এখান থেকে যদি রিপোর্টগুলো আর্জেন্ট করাই যাইতে চাইছে, তখন আমরা তারা নিয়ে বিল করাই। যদি রুগীগুলো কেউ দেয় এখান থেকে, তাদেরকে আমরা বাদবাকি কমিশনটা দিই। আমি যে আসছে কোম্পানিতে সেবা জিজ্ঞাসাবাদ শেষে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমাদের কাছে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, তো তার উপরে আমরা বিভিন্ন মেয়াদে, আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছি, বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয়, যাতে ভবিষ্যতে ধরনের কাজ আর না হয়। শুধু অভিযান নয়, হাসপাতাল থেকে দালাল চক্রকে স্থায়ীভাবে নির্মূলের দাবি রোগীদের। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইয়ার্ডে অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর নিরাপত্তা দিবস উপলক্ষে সকালে এই মহড়ার আয়োজন করা হয়। এ সময় সংশ্লিষ্টরা বলেন, এই মহড়ার মধ্য দিয়ে জাতীয় যেসব জরুরি স্থাপনা রয়েছে সেসব স্থাপনায় জরুরি মুহূর্ত মোকাবিলায় সক্ষমতা বাড়বে। হঠাৎ আগুন চট্টগ্রাম বন্দরের এফশেডের সামনের ইয়ার্ডে। সাহায্যের জন্য চিৎকার করেন বন্দরের নিরাপত্তা কর্মীরা। তাৎক্ষণিক নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট ছুটে এলেও আগুন ছড়িয়ে পড়ে কন্টেনারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বন্দর নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অগ্নি নির্বাপক মহড়ায় এমন দৃশ্য দেখা যায়। জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার সক্ষমতা যাচাইয়ে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। আজকে বন্দরে অগ্নি নিরাপত্তা একটি মহড়া আমাদের সক্ষমতা এবং আমাদের যে আন্তঃবাহিনী যে কোঅর্ডিনেশন সমন্বয়, ওগুলার একটা পারফেক্ট আমরা এক্সারসাইজ আমরা করলাম। বন্দরের নিরাপত্তায় মহড়ার বিভিন্ন ইউনিটের প্রায় 1/2 কর্মী অংশ নেয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আসন্ন বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় 2,35,000 কোটি টাকা। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই চাপে পড়বে সরকার। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রে রাজস্ব বাড়িয়ে ব্যাংক ঋণের নির্ভরতা থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশ ব্যাংক থেকেও কোনোভাবেই ঋণ নেওয়া যাবে না। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দফতর থেকে দফতরে এখন জাতীয় বাজেটের হিসাব নিকাশ। আসন্ন 2026-27 অর্থ বছরের জন্য আয় ব্যয়ের চুলচেরা অঙ্ক কষছে নতুন সরকার।
প্রাথমিক তথ্য আসছে বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের বিশাল আর্থিক পরিকল্পনায় এবার রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা, ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা, যা মোট বাজেটের 4 ভাগের 1 ভাগ। সরকারের লক্ষ্য অভ্যন্তরীণভাবে 1,19,000 ও বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করবে এই বিশাল ঘাটতি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া যাবে না। বাণিজ্যিক ব্যাংকের উইন্ডো থেকে যে ঋণটা গ্রহণ করে সেখানেও তাও সরকারের এই ঋণের পরোক্ষ একটা প্রভাব কিন্তু আসলে বেনিফিট যেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে যায়। মূলত কম রাজস্ব প্রবৃদ্ধি, ভর্তুকি বাড়ানো ও ঋণের সুদ পরিশোধের চাপের কারণে বাড়ছে বাজেট ঘাটতি। তবে সরকারের নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী ব্যাংক খাতে বাড়তি চাপ দেখছেন না ব্যাংকাররা। সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ব্যাংক খাত থেকে হয়তো সরকার এরকম আগের সরকারের মতো এরকম তারা ঋণ নেবে না। কাজে আমরা মনে করি না যে সরকারের কার্যকলাপ কারণে, উদ্যোগের কারণে ব্যাংকের উপর একটা বাড়তি প্রেসার পড়বে, সেটা মনে করি না। চলতি অর্থ বছর ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা, কিন্তু প্রথম 10 মাসেই লক্ষ্য অতিক্রম করেছে 2 সরকার। এমন ধারা আগামী অর্থ বছর চলতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমার শঙ্কা বিশ্লেষকদের। সরকার সাধারণত এই যে পরিমাণ অর্থ বড় করে, এরা মূলত অনুৎপাদনশীল খাত বা অনুন্নয়ন ব্যয় মেটানোর জন্য এগুলো কিন্তু খরচ করে থাকে। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে অর্থনীতি গতিশীল হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানি ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঠাকুরগাঁওয়ের খামারিরা। দেশীয় গরুর পাশাপাশি খামারগুলোর গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন তারা। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের খামারিরা। খামারের দেশি প্রাণীর পাশাপাশি লালন পালন করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। খামারিরা জানান, কিছুটা মোটা তাজা করতে দেওয়া হয় প্রাকৃতিক খাবার, দেওয়া হচ্ছে না ক্ষতিকর কোনো ইঞ্জেকশন। এতে রুষ্টপুষ্ট ও আকর্ষণীয় হয় কোরবানির পশু। আগেভাগেই পছন্দের পশু কিনতে দূর দূরান্ত থেকে খামারেই আসছেন অনেকে। প্রচুর পরিমাণ গরু আছে, মানুষজন আসতেছে, গরু নিয়ে যাচ্ছে, কেউ অ্যাডভান্স দিয়ে যাচ্ছে। খাবারের দাম বেশি, অন্য অন্য জিনিসের দাম, খুদির দাম বেশি, চালের দাম বেশি, ভুসির দাম বেশি। পশু খাদ্যের মূল্য বৃদ্ধিতে বেড়েছে লালন পালনের খরচও। বাজারে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রির আশায় খামারিরা। 70,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ 6 লক্ষ টাকা দামের গরু আছে। তবে কারো 2 দাঁত 4 দাঁত, ছোট বড়, দেশি, শাহিওয়াল, বিদেশি সব ধরনের গরু আমাদের আছে। লাইভ ওয়েটে আমরা বিক্রি করি। কুরবানি এতগুলো মাল নিয়ে আমরা বিপাকে পড়ে যাই। আবার ভারত থেকে যদি গরু আসে তখন আমাদের অবস্থা তখন খারাপ হয়ে যায়। প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার জেলায় চাহিদার চেয়ে বেশি গরু রয়েছে। খামারিদের লাভবান করতে দেওয়া হচ্ছে পরামর্শ। বৈজ্ঞানিকভাবে ভ্যাকসিনেশন দিয়ে, কৃমিনাশক দিয়ে মোটা তাজাকরণ করা যায়, সেই বিষয়গুলোই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের অফিসাররা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে আমরা সবসময় কিন্তু এই বিষয়গুলো আমরা তদারকি করছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 24টি পশুর হাট থাকলেও অনেকেই খামার থেকে কেনেন কোরবানির পশু। কয়েকদিনের মধ্যে বেচাকেনা বাড়বে বলে জানান খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলার 5টি উপজেলায় 4,500 খামার রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে 1 লাখের বেশি পশু লালন পালন করা হচ্ছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আবারও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধবিরতিকে লাইফ সাপোর্ট আখ্যা দিয়ে তেহরানের তীব্র সমালোচনা করেছেন তিনি। আর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে 14 দফার এই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে কথার লড়াই। পরমাণু ইস্যুতে ছাড় না দেয়ায় মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের করেছেন কড়া সমালোচনা। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলছেন, পরমাণু আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অযৌক্তিক ও একপাক্ষিক দাবি করছে যুক্তরাষ্ট্র। ইরানের দেয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।
এদিকে আলোচনা থমকে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের বিষয়টি আবারও বিবেচনা করছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। সংলাপে অগ্রগতি না হয় ট্রাম্প প্রশাসনের কিছু উপদেষ্টা বড় ধরনের সামরিক অভিযানের বিষয়ে পুনরায় ভাবার পরামর্শ দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তীব্র হচ্ছে রাজনৈতিক চাপ। ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে ভোটাভুটির উদ্যোগ নিচ্ছেন ডেমোক্র্যাটরা। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত কারিকুলাম সময়ের দাবি। স্কুল থেকেই কারিগরি শিক্ষা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। ঢাবিতে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের সমালোচনা। হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু। মুক্ত ঘোষিত বিভিন্ন দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি বাংলাদেশে। প্রাদুর্ভাবের কারণ খুঁজতে হচ্ছে তদন্ত কমিটি। এবং অভ্যুত্থানকারীদের শেখ হাসিনার হত্যার নির্দেশের কল রেকর্ড জুলাই জাদুঘরে খুলে দেওয়া হবে অগাস্টের শুরুতে। পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইরান। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।